জানলে ঋষিকেশ আমার সঙ্গে আজকে রয়েছে নেতা সুমন রায়চৌধুরী। সুমন দা, আপনাকে স্বাগত জানাবো আমার এই চ্যানেলে। প্রভাবে জানাবো, শুরুতেই যে প্রশ্ন রাখবো আপনার কাছে, গত কয়েকদিন ধরে গত দুদিন ধরে একটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, সেটা নিয়ে আপনার কাছে নিঃসন্দেহে আসবো। কিন্তু তার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য তো জানবো। তবে আজ থেকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে, অধিবেশন শুরু হয়ে গেছে, এবং তার আগে নরেন্দ্র মোদীর একটি বক্তব্য, তারা কিন্তু এই যে কংগ্রেসকে আক্রমণ করেছেন এবং এমার্জেন্সি সময়কে নরেন্দ্র মোদী ভিড়েছেন। তিনি বলছেন মানে ভারতীয় গণতন্ত্রের জন্য 1975 সাল ওই সময়টা ছিল হচ্ছে সবচেয়ে কালো দিন, সেটা আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবে না, সাহস দেখাতে পারবে না। অমৃতকালের অধিবেশনের এই যে অষ্টদশ অধিবেশন শুরু হচ্ছে, সেটা বলছেন যে অমৃতকালে শুরু হচ্ছে। হ্যাঁ, উনি এমার্জেন্সির কথা বলতে চেয়েছেন। বিষয়টা হচ্ছে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এলো, তারপর থেকে আমরা দেখেছি সংবাদ মাধ্যম, আইন ব্যবস্থা, যেগুলো আমাদের গণতন্ত্রের স্তম্ভ বলে আমরা মনে করি, বিশেষ করে সংবাদ মাধ্যম, সমাজকর্মীদের ওপরে আক্রমণ, আইন ব্যবস্থার ওপরে আক্রমণ। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম স্বাধীন ভারতবর্ষ দেখলো সুপ্রিম কোর্টের আইনজীবীরা রাস্তার উপরে বেঞ্চি পেতে সাংবাদিক সম্মেলন করছে। এগুলো অমৃতকালের আগে কোনোদিন হয়নি, অমৃতকালেই ভারতবাসী দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে। তা কোন অমৃতকালের কথা উনি বলছেন? সেই বৃহত্তম স্ক্যাম, স্বাধীন ভারতবর্ষের বৃহত্তম স্ক্যাম নোটবন্দি, স্বাধীন ভারতবর্ষের বৃহত্তম কালা আইন, কৃষি বিল, এই অমৃতকালের কথা নরেন্দ্র মোদী বলতে চাইছেন? তাহলে যদি সেই অমৃতকালের কথা উনি বলে থাকেন, তাহলে সেটা ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান না করলে সংসদে ওনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হতো। যে জোট সরকারগুলোকে উনি গালাগালি করেন, বলেন জোট সরকার মানেই করাপশনের আখড়া, সেই জোট সরকার নিয়ে এখন নরেন্দ্র মোদীকে সরকার চালাতে হবে। এবং আমরা নিশ্চিত এই সরকার নীতিশ কুমার নামক একটা ক্রাচ আর চন্দ্রবাবু নাইডু নামক আরেকটা লাঠির হাতে ভর করে নরেন্দ্র মোদী 5 বছর চালাতে পারবেন না। কারণ উনি একজন অটোক্র্যাট। একটা অটোক্র্যাট কখনো সব দলের মতামত একসঙ্গে কম্পাইল করে একটা সরকার এবং তার নীতিকে ফর্মুলেট করতে পারেন না। শেষে কি হয়? সরকারটা পড়ে যায়। কংগ্রেস যেমন এককভাবে দীর্ঘদিন ভারতবর্ষে সরকার চালিয়েছে, তেমনি কংগ্রেসের ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকার, যারা বিভিন্ন দিগন্তকারী আইন ভারতবর্ষকে উপহার দিয়েছে, যার মধ্যে খাদ্য সুরক্ষা আইন, যার মধ্যে শিক্ষার অধিকার, যার মধ্যে তথ্যের অধিকার, এই ধরনের আইন প্রণয়ন কিন্তু কংগ্রেসের নেতৃত্বে হয়েছিল। অবশ্যই সেটা জোট সরকারের আমলে। তার মানে একটা জিনিস প্রমাণিত, কংগ্রেস এককভাবেও সরকার চালাতে পারে, জোটকে নিয়েও খুব সুন্দরভাবে সাকসেসফুলি সরকার চালাতে পারে। যে জোট সরকারের দিকে আঙুল নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন তুলেছে, সেই জোট সরকারের ওপরে ভর করে নরেন্দ্র মোদী এই মানসিকতা নিয়ে কতদিন চালাতে পারবেন আমার খুব সন্দেহ আছে। কিন্তু সুমন্ত, এটাও তো ঠিক, স্যার কংগ্রেসের আমলেই দেশ এমার্জেন্সি দেখেছে, এটাও তো ঠিক। হ্যাঁ, না, কংগ্রেসের তার একটা আলাদা প্রেক্ষিত আছে। দেখো ঋষিকেশ, এমার্জেন্সি নিয়ে যদি তুমি আলোচনা করতে চাও, এমার্জেন্সি একটা এত গভীর সাবজেক্ট, সেটা নিয়ে তাহলে তোমাকে আমার সঙ্গে একদিন আলাদা একটা প্যানেলে বসতে হবে। এবং আমি কথা দিলাম, তুমি সময় দিলে আমি নিশ্চয়ই আমিও তোমাকে সময় দেব, এবং এমার্জেন্সির সুফল, কুফল বা আদৌ কোনো ফল হয়নি, বিফল, সব নিয়ে আলোচনা হবে। আর এমার্জেন্সির সময় কিছু কিছু ঘটনা ঘটেছিল, কিছু কিছু এক্সেসেস হয়েছিল, তাই নিয়ে তো জাতীয় কংগ্রেস তার ভুল স্বীকার করেছে। নিশ্চয়ই একটা সরকার চালাতে হলে আমরা নরেন্দ্র মোদীর বিজেপি নই। আমরা ভুল করলে ভুল স্বীকার করতে
কুণ্ঠিত বোধ করি না, পিছপা হই না, কিন্তু কোন প্রেক্ষিতে এমার্জেন্সি হয়েছিল, কি কারণে হয়েছিল, কোন কোন তখনকার দিনের সোশ্যালিস্ট নেতারা পুলিশ বিক্ষোভের আহ্বান করেছিল, সেনা বিপ্লবের আহ্বান করেছিল, কি কারণে এমার্জেন্সি হয়েছিল, সেগুলোও তো তোমাকে আমার থেকে শুনতে হবে। মিচকি হেসে খালি এমার্জেন্সির কথা বললে তো হবে না। হ্যাঁ, সেগুলো সবটা না শুনলেও কিছু তো জানি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবার এমার্জেন্সির কথা নরেন্দ্র মোদী বলছেন। আমি একটা কথা বলি, 2014 সাল থেকে যেভাবে আমরা দেখেছি বিচারপতিদের ওপরে ইনডাইরেক্ট আক্রমণ, সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরে তাদের স্বাধীনতা নিয়ে ইনডাইরেক্ট আক্রমণ, ওনার বিরুদ্ধে প্রশ্ন তুললে সেই সব আমলার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এগুলো কি নরেন্দ্র মোদী মনে করেন এমার্জেন্সির চেয়ে কোনো অংশে কম? আমরা অন্তত মনে করি না। একটা অঘোষিত এমার্জেন্সি 2014 সালের পর থেকে, হয়তো এমার্জেন্সি ঘোষণাটা হয়নি, বাকি সমস্ত কিছুই হয়েছে, আপনারা সেটাই বলতে চাইছেন। যাই হোক, আমি যদি অন্য প্রসঙ্গে আসি, এই সংসদের অধিবেশন শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস তৃণমূল অনেক বেশি কাছাকাছি, যদিও এই রাজ্যে জোট হয়নি, এবং আমরা জানি লোকসভা নির্বাচনের আগে আগে কংগ্রেসকে তৃণমূলও আক্রমণ করেছে, তৃণমূলকে আপনারাও আক্রমণ করেছেন, যদিও হাইকমান্ডের মানসিকতা বা তাদের বক্তব্য অন্যরকম ছিল। কোথাও গিয়ে কি এই আগামী যে লোকসভা অধিবেশনটা, এই যে লোকসভা অধিবেশন চলবে, আর তার পরিপ্রেক্ষিতে এ রাজ্যে আগামী দিনে অর্থাৎ বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোট দেখতে পারবো? আমি বলতে পারবো না কিভাবে কংগ্রেস আর তৃণমূল কাছাকাছি এসছে। তোমরা সংবাদ মাধ্যম, তোমরা সাংবাদিক, তুমি তো অত্যন্ত পুরনো সাংবাদিক, তোমার সঙ্গে আমার আজকে তো হঠাৎ নতুন আলাপ হচ্ছে না। তোমার কাছে হয়তো খবর আছে কংগ্রেস আর তৃণমূল কাছাকাছি আসছে, তবে আমার মনে হয় কংগ্রেস দুর্নীতি মুক্ত, গণতন্ত্র প্রেমিক, প্রগতিশীল রাজনৈতিক দলগুলো যারা কংগ্রেসকে সব দিক দিয়ে সাহায্য করেছে, এমন অনেক সঙ্গী আছে যারা কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাতে অবধি পার্টিসিপেট করেছে, যেসব রাজনৈতিক দলগুলো রাহুল গান্ধীর গাড়ির ওপরে ঢিল মারেনি, সেই সব দলগুলোকে নিয়ে কংগ্রেস নিশ্চয়ই ফ্লোর কোঅর্ডিনেশন করবে। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে হাত মেলাবো বলে আমার বিশ্বাস হয় না। দেখা যাবে কি হয়। তবে আমার কাছে এরকম কোনো খবর নেই যে তৃণমূল এবং কংগ্রেস হঠাৎ হাত ধরাধরি করে আজকে থেকেই ফ্লোর কোঅর্ডিনেশন করবে। তার জন্য আরজেডি আছে, অখিলেশ বাবুর পার্টি রয়েছে, এম কে স্ট্যালিনের পার্টি রয়েছে, অনেক পার্টি আছে ফ্লোর কোঅর্ডিনেশন করার জন্য। আর কংগ্রেসের নিজের কাছে, আর শেষ করে নি, আর কংগ্রেসের নিজের কাছেই এখন 102 জন সাংসদ রয়েছে, কোনো অসুবিধা হবে না, কারোর দয়া দাক্ষিণ্যের দরকার নেই। আরজেডি দুর্নীতির সঙ্গে যুক্ত না? আরজেডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই? তদন্ত হোক। আরে কেউ যদি অন্যায় করে থাকে তদন্ত হোক, আমরা তো সেটা আপত্তি করিনি। আমি তো আমার রাজ্যের প্রেক্ষিতে বলবো, আরে বাবা ঋষিকেশ, আমি একজন প্রান্তিক কর্মী, আমি বাংলার বাইরে তাকাবো কি করে? আমি ওরকম পাগল নই যে 29টা সাংসদ নিয়ে ভারতবর্ষের রাজনীতিকে ডিল করার কথা ভাববো। আর বাংলার কংগ্রেস দলও অত পাগল নয়। সেই যারাই পাগলামো করতে ইন্টারেস্টেড তারা পাগলামো করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শুনে নাও, রাহুল গান্ধীর নাকে 29 জন সাংসদ নিয়ে দড়ি পড়ানোর ক্ষমতা কোনো মহীয়সীর নেই। এটা আজকের ডেটে লিখে রেখে দাও, তোমার প্যানেলে বললাম, আগামী দিনে দেখতে পাবে। বলো এবার নেক্সট। না, আমি বলছি পি চিদম্বরম তো নবান্নে এসে বৈঠক করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটা তো আপনি জানেন। অন্যায় করেছে। আজ থেকে 2 দিন আগে যখন কংগ্রেসের বর্ধিত সভা হয়েছিল, রাজ্য কমিটির এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিল। পরের দিন খবরের কাগজে নিশ্চয়ই দেখেছো, আমি পর্যবেক্ষকদের ওপেন প্রশ্ন করেছি, লুকিয়ে লুকিয়ে তৃণমূলের সঙ্গে মধুচন্দ্রিমা করা চলবে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হয়, বাংলার অত্যাচারিত কংগ্রেস কর্মী এবং বাংলায় যারা তৃণমূলের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, অধীর রঞ্জন চৌধুরী সমেত সব নেতাকে কনফিডেন্সে নিয়ে কথা বলতে হবে।
লুকিয়ে এসে সন্ধ্যেবেলা আবার চেন্নাইয়ের বিমান ধরে পালিয়ে গেলে চলবে না। ওপেন বললাম, অন এয়ার বললাম, তাতে দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। আপনিও কি তাহলে কৌস্তব বাগচি হতে চলেছেন? না, কেন? আমি কেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যেতে যাব? আমি তো বলছি আমার সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যে লড়াই বাংলায় করছে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে, আমি তার অত্যাচারে আমার দলের এবং আমার দলের সভাপতির সাথী। এর সঙ্গে কৌস্তব বাগচি কোথার থেকে এলো? সভাপতি বলছেন আমি বলো, শুনতে পেলেন না? বলছি সভাপতি তো বলছেন আমি অস্থায়ী সভাপতি। হ্যাঁ, তো যখন পরের সভাপতি আসবেন তার সঙ্গে আমরা আলোচনা করব কি দলের কি গতি প্রকৃতি হবে, কাদের সঙ্গে আমরা চলবো। আমার যদি আমি হাইপোথেটিক্যালি এটা কথা বলছি, দল ধরো সিদ্ধান্ত নিল যে বামপন্থীদের সঙ্গে আর জোট থাকবে না, তৃণমূলের সঙ্গে আমরা কাজ করব, তা আমি যদি সেই সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত না হতে পারি, আমি বাড়ি বসে থাকবো, পার্টি অফিসে যাব, খবরের কাগজ পড়বো, চলে আসবো, কি অসুবিধা আছে? তার জন্য দল বিরোধিতা করে বিজেপিতে জয়েন করা যারা করেছে তারা, সেটা তাদের সিদ্ধান্ত, এই বিষয়ে আমার কোনো মতামত নেই। সুমনদা, আপনি বামপন্থীদের সঙ্গে কথা বললেন, মানে জোটের কথা বললেন। বামপন্থীদের সঙ্গে আপনাদের এই লোকসভা নির্বাচনেও জোট হয়েছে এবং তাতে আপনারা একটি আসন পেয়েছেন, বামেরা একটিও আসন পায়নি। আমার প্রশ্ন বিকাশবাবু আমার এই চ্যানেলে এসে ইন্টারভিউ দিয়েছেন দুদিন আগে এবং তার বক্তব্য যে আমি বলেছিলাম যে কংগ্রেসের একাংশ বা কেউ মনে করেন যে তারা বামেদেরকে ভোটটা দিতে পারবেন না, হয়তো মাঠে ময়দানে লড়াই করছেন কিন্তু তারা ভোটটা দিতে পারবেন না। এখন যদি আপনিও জিজ্ঞেস করেন কে বলেছে, আমি কারো নাম বলতে পারবো না, প্রমাণ দিতে পারবো না, কিন্তু অনেকেই আছেন এরকম। আমার প্রশ্ন তার পরিপ্রেক্ষিতেই বিকাশবাবুর উত্তর ছিল যে কংগ্রেসের একাংশ বা কয়েকজন আছে কংগ্রেসে আরএসএস এর বর্ণচোরা। উনি খুব বড় গবেষক একজন, উনি সারাদিন গবেষণা করেন, কিন্তু গবেষণা করে এটা বার করতে পারছে না যে বামপন্থীদের ভোট বাড়ছে না কেন। দেখো, ভারতীয় রাজনীতিতে, শুধু ভারতীয় রাজনীতি না, সকল গরিব দেশে বামপন্থীদের এবং বামপন্থার একটা গুরুত্ব আছে। পণ্ডিত নেহেরুও রাজনীতি করতেন একটা সোশ্যালিস্ট অ্যাপ্রোচ নিয়ে। কংগ্রেসের প্ল্যাটফর্মে বহু মানুষ ছিলেন যারা সেন্টার লেফট ছিলেন, এই অবধি সব ঠিক আছে। একটা জোটের আবহাওয়া চলছে, সেই সময় বিকাশবাবুর মতন একজন সিনিয়র লোক যখন মন্তব্য করবেন, তখন ওই কংগ্রেসি গুন্ডা, আরএসএস এর বর্ণচোরা, এর আগে উনি অনেক কথা বলেছেন। তুমি চাইলে আমি স্ক্রিনশট পাঠাবো, সেগুলো সংবাদ মাধ্যমে ওনার সঙ্গে আমার বাক বিতণ্ডা হয়েছে, টুইট, কাউন্টার টুইট, অনেক কিছু হয়েছে। আমাদের খুব ভাবনা চিন্তা করে নিজেদের ন্যারেটিভ সেট করতে হবে এবং সেটা সংবাদ মাধ্যমের কাছে বলতে হবে। তা আমি যদি বিকাশ বাবুকে তোমার মাধ্যমে পাল্টা প্রশ্ন করি যে আমাদের কয়েকজন আরএসএস এর প্রতিভূ, আপনার তো ভোটাররাই সব আরএসএস এর প্রতিভূ, পুরো ভোটটাই তো বিজেপিতে ট্রান্সফার হয়ে গেছে, তখন বিকাশ বাবু কি উত্তর দেবেন? কেন ট্রান্সফার হলো? বামের ভোট রামে তো হয়েছে, তো ওপেন সিক্রেট। এবং এই ন্যারেটিভও মার্কেটে ভেসে উঠেছে, ওরা নাকি নিজেদের মধ্যে এরকম সিদ্ধান্ত নিয়েছিল কি 19-এ রাম 21-এ বাম হয়েছিল। সীতারাম ইয়েচুরি তো 21-এ ভোটের আগে। তাহলে বামপন্থীদের সকল ভোটার, ম্যাক্সিমাম ভোটার আরএসএস আর বিজেপি সমর্থক হয়ে গেল কি করে? তারা হঠাৎ আরএসএস এর প্রতিভূ হয়ে গেল কি করে? আমাদের নয়, দলে কয়েকজন আছে, ওনার তো সমগ্র ভোটার, আজকে দলটা শূন্য হয়ে গেল। আমি তার জন্য আনন্দিত নই। আমি আবারও বলছি, বামপন্থার সম্মান আছে, বামপন্থীদের সংসদে থাকা উচিত, বামপন্থীদের বিধানসভায় থাকা উচিত, মানুষের কথা বলা উচিত। কিন্তু আমি যখন কারোর দিকে আঙুল তুলবো, অনেক ভেবে কথা বলতে হবে। আরেকটা প্রশ্ন করি তোমাকে, খুব ভালো কথা। উনি কোনো একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে বলছে শ্রমিক আন্দোলন এবং কৃষক আন্দোলন করে আমরা রাম নামক ব্যক্তি উঠে এসছেন, যিনি এখন রাজস্থান থেকে সিপিআইএম এর সাংসদ, এবং ওই আন্দোলনের জেরে নাকি আমরা রাম জিতে গেছে।
সীতারাম ইয়েচুরি যে রাহুল গান্ধীকে ফোন করে সিটটা ছাড়তে বলেছিল সেটা বোধহয় বিকাশ বাবু জানেন, এবং রাহুল গান্ধী গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করেছিল। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে রাহুল গান্ধীও মনে করেছিল বামপন্থীদের থাকা উচিত সংসদে। এগুলো তো বিকাশ বাবুর কাছে খবর নেই, উনি বসে তত্ত্ব আউড়াবেন ওনার চেম্বারে বসে, তোমরা সেগুলো হই হই করে ওনার ছবি দিয়ে পোস্ট করে দেবে, আর পোস্ট করলেই আমরা তার উত্তর দেব। একদমই। কিন্তু সুমনদা, কোথাও গিয়ে তো এটা ঠিক যে আপনাদের এ রাজ্যের ক্ষেত্রে ন্যাচারাল যদি অ্যালায়েন্স বলা যেতে পারে, অ্যালাই তো তৃণমূল কংগ্রেস, বামেরা নয়। সেক্ষেত্রে আপনাদের এই বামেদের সঙ্গে আমি মনে করি, আরে আমার তো ব্যক্তি সত্তা একটা আছে রে বাবা, আমার সংসারটা তো আর আমার দল চালিয়ে দেয় না। আমি শোনো না, আরে আমি বুঝেছি, শোনো না, শোনো, আরে শোনো, দিয়ে কি ভুল করছেন? আমি বামপন্থী দল করি না, আমাদের দলে বামপন্থীদের মতন হোল টাইমার সিস্টেম নেই, আমি মাইনে পাই না, আমি ডাল ভাত খাই আর নুন ভাত খাই, আমাকে রোজগার করে আমার সংসার চালাতে হয়, সেই জন্য আমার সত্তাটা আলাদা। নিশ্চয়ই আমি দলের ডিসিপ্লিন কর্মী, কিন্তু আমি তৃণমূল কংগ্রেসকে মল্লিকার্জুন খার্গে বলুক আর রাহুল গান্ধী বলুক আর আমার পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর বলুক, আমি তৃণমূলকে আমার ন্যাচারাল অ্যালাই মনে করি না, কাম হোয়াট মে। কেন আমি মনে করি না? আমি দুর্নীতিগ্রস্ত খুনি গুন্ডাদের ন্যাচারাল অ্যালাই মনে করতে বাধ্য নই, দল আমায় বাধ্য করতে পারে না। আমি তো বলেছি, আমার পর্যবেক্ষকের সামনেও বলেছি, আপনারা যদি এরকম কোনো সিদ্ধান্ত নেন, আমি দরকার বললে বাড়ি বসে যাব, পার্টি তো আমি ছাড়বো না, আর আমি মাথার চুল কামাতেও পারবো না, আমি বাড়ি বসে যাব, আমি সন্ধ্যেবেলা পার্টি অফিসে গিয়ে খবরের কাগজ পড়বো, চা খাবো, আবার চলে আসবো, সারাদিন নিজের ব্যবসা করবো, অসুবিধা কি আছে? মানে আপনি তৃণমূলের সঙ্গে কোনোভাবে যেতে রাজি নন? আর কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। এই জুলাই মাসের 8 তারিখ, জুলাই মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনে খুন হওয়া ফুলচাঁদ শেখদের প্রথম মৃত্যু বার্ষিকী আসতে চলেছে। সেই জন্য আমার পক্ষে তৃণমূলকে ন্যাচারাল অ্যালাই বলা সম্ভব নয়। সুমনদা, সিপিএম এর হাতেও তো বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে যখন বাংলাদেশ সরকার। আচ্ছা, তাহলে আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় উত্তর দিই, অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর নরেন্দ্র মোদীর বিজেপি আলাদা, জ্যোতিবাবুর সিপিএম আর মোহাম্মদ সেলিম বিমান বসুদের সিপিএম আলাদা আমি মনে করি। হারমাদ্রা এখন, আরে শোনো না, যে হারমাদ্রা আমাদের ভাষাই নিচ্ছেন, ধার করতে হচ্ছে আপনাকে। এটা একটা উদাহরণ দিলাম। আমি একটা কথা বলি, যে হারমাদ্রা সিপিএম এ ছিল, কংগ্রেস কর্মীদের খুন করেছিল, কংগ্রেসীদের উপরে অত্যাচার করেছিল, এখন তৃণমূল সেই সিপিএম এর বিরোধিতা করছে তো, কিন্তু সেই হারমাদ্রা এখন সিপিএম এ গিয়ে তাদের দলের জামাই, এই তৃণমূলে গিয়ে তাদের দলের জামাই হয়েছে। সিপিএম এখন হারমাদ মুক্ত, তা আমার একটা বামপন্থী শক্তির সঙ্গে একসঙ্গে পথ চলতে অসুবিধা কোথায় আছে? সেই সিপিএম আর এই সিপিএম এক নয়। তাই আমি মনে করি সিপিএম এখন ন্যাচারাল অ্যালাই। এই বিকাশ বাবুর মতন কিছু এইসব ফ্রিঞ্জ এলিমেন্টদের বাদ দিয়ে। বিকজ আমরা গোটা দেশ জুড়ে নিট দুর্নীতি দেখছি, নেটেও সেখানেও দুর্নীতি, প্রশ্ন ফাঁস। এবং আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন, বিহারে তদন্ত করতে গিয়ে সিবিআই আক্রান্ত হয়েছে, 200 থেকে 300 জন তারা সিবিআই এর উপরে হামলা চালিয়েছে। কিভাবে দেখেন বিষয়টা? একই তো ব্যাপার, কালচার একই। ভারতীয় জনতা পার্টি বিরোধী দলগুলোকে চোর বলবে, ডাকাত বলবে, মুখ্যমন্ত্রীদের জেলে পুরে দেবে, সবাই নাকি করাপ্টেড। এই অমৃতকালে বিজেপিতে কোনো চোর নেই, একটা দিক গেল। আবার বিজেপি শাসিত রাজ্যে বিজেপি সরকারের অধীন সিবিআই আক্রান্ত হচ্ছে। এর উত্তর তো নরেন্দ্র মোদী দেবে।
বাংলায় দিদির লোকেরা সিবিআই তদন্তকারী সংস্থাকে আক্রমণ করে তদন্ত করতে এলে। বিহারে নীতিশ কুমারের সরকার, নরেন্দ্র মোদী কোলে তাকে বসিয়ে রেখেছেন, সেই সরকারের অধীনেও প্রশাসন তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ আটকাতে পারছে না। এর উত্তর সুমন রায় চৌধুরী দেবে না নরেন্দ্র মোদী দেবে? আমি খালি সিমিলারিটি বুঝিয়ে দিলাম, দুটোই করাপ্টেড, কালিমালিপ্ত, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক শক্তি, একটা তৃণমূল কংগ্রেস, একটা ভারতীয় জনতা পার্টি। এর বিরুদ্ধে এতদিন অধীর রঞ্জন চৌধুরী লড়াই করেছেন এবং আগামী দিনে এর বিরুদ্ধে উনি লড়াই করলে, উনি পদে থাকুন আর না থাকুন, আমাদের মতন কংগ্রেস কর্মীরা ওনার সঙ্গেই থাকবে। অধীর দা তো বলেছিলেন রাজনীতি করবেন না আর হেরে গেলে। এই সব ব্যক্তিগত ন্যারেটিভ নিয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না। রাজনীতিতে অনেক সময় যখন আমরা পলিটিক্যাল স্পিচ দিই, আমরা পলিটিক্যাল কথা বলি, অনেক সময় অনেক কথা আমরা বলি, তুমিও জানো আমিও জানি। এই কথা এই প্রশ্নটা বোধহয় এই আজকে যে লেভেলের আলোচনা তুমি করলে এই প্রশ্নটা বোধহয় ঠিক সেই সেম ওয়েটের হলো না। কারণ অমিত শাহ বলেছিল না, বছরে 2 কোটির চাকরি আর ব্যাংকে, প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, এটা একটা রাজনৈতিক জুমলা বলেছিল। তা আমি তো অধীরবাবুর কথাকে জুমলা বলতে পারবো না। হ্যাঁ, উনি কোনো একটা পলিটিক্যাল ন্যারেটিভ থ্রো করতে গিয়ে কথাটা বলেছেন। কারণ সত্যি তো, যে মেরুকরণ হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে, উনি ভাবতেই পারেননি যে উনি হারতে পারেন, আমরাও ভাবতে পারিনি। যাই হোক, উনি বলেছেন এটা কোনো বড় ইস্যু নয়। ইস্যু হচ্ছে আগামী দিনে অধীরবাবু সভাপতি থাকুন না থাকুন, ওনার যে লড়াই তৃণমূল নামক দুর্নীতিগ্রস্ত একটা পলিটিক্যাল গ্যাংয়ের সঙ্গে, সেই লড়াই উনি জারি রাখলে যিনি সভাপতি থাকবেন তাকে সম্মান জানিয়ে তার সঙ্গে থেকেও আমরা অধীরবাবুর ওই লড়াইতে সঙ্গে থাকবো। সুমন দা, আমার শেষ প্রশ্ন, কারণ আপনি বলেছেন খুব বেশি বড় বড় না, ছোট বড়। শেষ প্রশ্ন করার আগে, বিকাশবাবু অনেক কথা বলেছে। রাজস্থান থেকে আমরারাম আন্দোলন, বামপন্থী আন্দোলনের জোরে জিতে গেছেন, ভালো কথা। কৃষি আন্দোলন নাকি হয়েছে, জানি না পশ্চিম উত্তরপ্রদেশে বা হরিয়ানাতে যেসব কৃষকরা আন্দোলন সংগঠিত করেছিল, সেখানে বামপন্থীদের উপস্থিতি কতটুকু সেটা বিকাশবাবুও জানেন না। তারপর উনি বলেছেন কংগ্রেসের মধ্যে সব RSS এর বর্ণচোরারা রয়েছে, খুব ভালো কথা। আমি বিকাশবাবুকে শেষ অবধি বলবো একটা কথা, তোমার মাধ্যমে আমি প্রশ্ন করছি, আপনাদের স্ট্রাইক রেট কতটা পশ্চিমবঙ্গে? 12টা আসন, 12টা কি 13টা আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 30 লক্ষ ভোট পেয়েছে, আর বাকি সব আসনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করে 34 লক্ষ ভোট পেয়েছেন। আগে নিজের স্ট্রাইক রেট নিয়ে ভাবুন, তারপরে কে RSS এর বর্ণচোরা, কে কংগ্রেসি গুন্ডা, এসব ন্যারেটিভ গুলো ব্যবহার করবেন, তাহলে মানুষ আপনাকে বামপন্থী শক্তি যারা আমাদের সঙ্গে পথে হাঁটছে কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের থেকে আলাদা করে দেবে, সাইফার করে দেবে। বলো। আমার শেষ প্রশ্ন, যে এই রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ কি? অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। কারণ এই দুর্নীতিগ্রস্ত কালিমালিপ্ত তৃণমূল কংগ্রেস, তোমার কি মনে হয়, তুমি তো একজন অনেক দিনের সাংবাদিক, আমি তোমায় অনেক দিন চিনি, তোমার কি মনে হয় তৃণমূলের কোনো ভবিষ্যৎ আছে? লক্ষ্মীর ভান্ডার ছাড়া তৃণমূলের কোনো ভবিষ্যৎ আছে? ভাইপোর দিকে আঙুল উঠছে, অন্তত 6 মাসে একবার ইডি CBI এর কাছে যায়। ওদের যেগুলো প্রথম শ্রেণীর মুখ ছিল, পার্থ চ্যাটার্জি জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, শিক্ষা দপ্তর জেলে, ববি হাকিম ঘুরে এসছে, এখন তো খালি দিদির দিকে আঙুল উঠতে বাকি আছে। হয়ে গেলেই খেলা শেষ, 7 মণ তেলও আর পুড়বে না, রাধাও নাচবে না। বেশ, অনেক ধন্যবাদ, দেখা যাক কি হয়। তবে কংগ্রেসের ভবিষ্যৎ জানতে পারলাম না, আপনি তৃণমূলের ভবিষ্যতের কথা বললেন, কংগ্রেসের ভবিষ্যৎ খুব সংক্ষেপে বললেন আর কি। যাই হোক, না না, আগামী কংগ্রেসের উজ্জ্বল ভবিষ্যৎ রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ, শুধু নয় মানে সারা ভারতবর্ষ, বাংলা সহ গণতান্ত্রিক আন্দোলন হবে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নামক দুর্বিনীতদের আমরা গদিচ্যুত করব। সময় লাগছে, অর্থের সঙ্গে আর রাজনৈতিক ধর্মীয় মেরুকরণের সঙ্গে লড়াই করাটা অত্যন্ত কঠিন। স্বীকার করে নিয়ে বলছি, আমরাই আসছি, আমরাই ফিরে আসবো।
বেশ, সুমনদা আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ব্যস্ততার মাঝখানে সময় বার করেছেন। যদি শেষ কিছু বলার থাকে আমার দর্শকদের উদ্দেশ্যে। আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, ঋষিকেশ যতক্ষণ নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে, নিরপেক্ষ আলোচনা পরিবেশন করবে, ততক্ষণ আপনারা ঋষিকেশের চ্যানেলকে জয়েন করুন, বিভিন্ন আলোচনায় সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এবং আমার বিশ্বাস ঋষিকেশ হঠাৎ নতুন করে গজিয়ে ওঠা কোনো ইউটিউবার নয়, ও দীর্ঘদিনের সাংবাদিক, আমি ওকে বহুদিন চিনি। ওর ভালো হোক, এবং আমি চাই ও ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি যারা আছে, যারা মানুষের জন্য কাজ করতে চায়, তাদেরও একটা আওয়াজ হয়ে উঠুক। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুমন, থ্যাংক ইউ।